ডক্টর ইউনূস সাহেব তালগাছে উঠা সহজ, কিন্তু তালগাছ থেকে নামার জন্য যথাযথ প্রক্রিয়া অবলম্বন না করলে তালগাছ থেকে পড়ে মাজা ভাঙবেন, মাথা ভাঙবেন, আপনার কিন্তু ইতিহাসের দায় এড়াতে পারবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের ভাবসাব দেখে মনে হচ্ছে যে এখন তারা কোনোভাবে কোনো এক দলের কাছে বা কোনো একটি পক্ষের কাছে রাষ্ট্র ক্ষমতা গছায় দিয়ে বিদায় নিতে পারলেই যেন বেঁচে যায়। ডক্টর ইউনূস সাহেব তালগাছে উঠা সহজ, কিন্তু তালগাছ থেকে নামার জন্য যথাযথ প্রক্রিয়া অবলম্বন না করলে তালগাছ থেকে পড়ে মাজা ভাঙবেন, মাথা ভাঙবেন, আপনার কিন্তু ইতিহাসের দায় এড়াতে পারবেন না। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। শাপলা চত্বরের এই রক্তকে স্বীকৃতি প্রদান করতে হবে। 2009 সালের বিডিআর বিদ্রোহে 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তার এই দেশ বিরোধী আন্তর্জাতিক আধিপত্যবাদী বাংলাদেশ বিরোধী শক্তির এই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকে জুলাই ঘোষণার মধ্যে স্থান দিতে হবে। জুলাই সনদ দিয়ে সেটার আইনগত কোনো একটি ডিক্লারেশনের মাধ্যমে, গেজেট প্রকাশের মাধ্যমে, যে কোনো উপায়ে আইনগত একটি ভিত্তি তৈরি করে দিয়ে যেতে হবে। পরবর্তী আপনাদের মনোনীত একটি সরকারের আজ্ঞার উপর, তাদের দয়ার উপর জুলাই যোদ্ধাদেরকে, জুলাইয়ের বিপ্লবীদেরকে আপনারা পেন্ডিং রেখে চলে যাবেন, ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। কাজেই সেজন্য আমরা বলবো সংস্কার এবং নির্বাচন বিষয়ক নতুন যে বন্দোবস্ত, যে ব্যবস্থাপনা, সেটার আইনগত ভিত্তি তৈরি করে আগামীর বাংলাদেশে সেটার বাস্তবায়ন নিশ্চিত করাই বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা। সেটা যদি করতে ব্যর্থ হয় তাহলে কাঙ্ক্ষিত মানের নির্বাচন সম্ভব নয়, গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়, এবং অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার গ্লানি থেকে মুক্ত হওয়ার ভিন্ন কোনো রাস্তা নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে এসে আমি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আজকের এই ইসলামিক কনভেনশন এবং আমার প্রতিটি সহযোগী সংগঠন এবং সারা দেশের বাংলাদেশ খেলাফত মজলিসের তৃণমূলের সকল নেতাকর্মী, সকল শাখাগুলোকে উদাত্ত আহ্বান জানাতে চাই। বাংলাদেশ খেলাফত মজলিস চলমান এই নির্বাচনী ডামাডোলের মধ্যে, চলমান নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন বিতর্ক এবং বিভিন্ন বিরোধের মধ্য দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস মনে করছে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস 300 আসনে দলীয় প্রতীক রিকশা নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস 223টি আসনে তার প্রার্থিতা ঘোষণা করেছে। অবশিষ্ট 77টি আসনের আমাদের প্রার্থিতা ইনশাআল্লাহ তালিকা চূড়ান্ত করার পথে। 300 আসনে প্রার্থী ঘোষণা করে বাংলাদেশ খেলাফত মজলিস তৃণমূল থেকে তার নির্বাচনী কার্যক্রম জোরদার করার মধ্য দিয়ে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশকে একটি সুন্দর বিপ্লবের পাটাতন তৈরি করবার জন্য, একটি ভিত তৈরি করবার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস তার ভূমিকা পালন করবে। সেই ক্ষেত্রে আমরা সর্বশেষ জুলাই এবং আগস্ট বিপ্লব এবং বিশেষ করে বিগত ফ্যাসিবাদী 15-16 বছরের জাদাকলে নিষ্পেষিত সকল মজলুম সংগঠন, সকল মজলুম নেতৃবৃন্দ, সকল মজলুম রাজনৈতিক নেতাকর্মী এবং দেশবাসীকে একটি আহ্বান জানাতে চাই। পরস্পর নিজেদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু খবরদার একটি পয়েন্টে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেটা হলো যে এই বিগত ফ্যাসিবাদী দেশ বিরোধী এই চক্র যেন বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ না পায়। সকল রাজনৈতিক অঙ্গনকে আমরা বলতে চাই, যদি বিগত ফ্যাসিবাদকে নিজেদের সাময়িক রাজনীতির সুবিধার জন্য, নিজেদের স্বার্থ আদায়ের জন্য কেউ যদি বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিবাদী অপশক্তিকে, বাংলাদেশ বিরোধী ভিনদেশী ওই চরদেরকে আবার বাংলাদেশের রাজনীতিতে কোনো ধরনের স্পেস দেওয়ার, সুযোগ তৈরি করে দেওয়ার, পুনর্বাসন করবার ষড়যন্ত্রের সঙ্গে কেউ যদি জড়িত হন, আমরা আবার
জুলাই যোদ্ধাদেরকে নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হব। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে। বাংলাদেশপন্থীরা বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে, বাংলাদেশপন্থীরা বাংলাদেশ নিয়ে রাজনীতি করবে, বাংলাদেশপন্থীরা বাংলাদেশের রাজনীতিতে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা করে তারা সরকার এবং বিরোধী দল গঠন করবে। ভারতপন্থী আমেরিকাপন্থী নামে কোন মহল বাংলার রাজনীতিতে পুনর্বাসিত হতে পারবে না। সেই জায়গায় নিরাপদ ভূমিকা পালন করতে হবে। কাজে এই জন্য যেহেতু আমাদের প্রধান প্রতিপক্ষ বাংলাদেশের বহির্শক্তির একটি প্ররোচিত মহল বাংলাদেশের রাজনীতিকে আবার কলুষিত করবার অপচেষ্টা নিয়ে প্রতিনিয়ত তারা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, হামলা আক্রমণ ভয়ভীতি প্রদর্শন চালিয়ে যাচ্ছে। সেই অপশক্তির বিরুদ্ধে গড়ে ওঠা জুলাইয়ের রাজপথের ঐতিহাসিক ঐক্যের বিরুদ্ধে কেউ যেন অবস্থান গ্রহণ না করে। সেজন্য একটি জাতীয় ঐক্যমত্য তৈরি করবার জন্য আমি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি এবং জামায়াতে ইসলামের নেতৃবৃন্দের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাই। এনসিপির ছাত্রদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই। সকলকে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী সেই ঐক্যের জায়গাকে মেরামত করবার জন্য যা যা করতে হয় তাই আমাদেরকে করতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিস সেজন্য তার সর্বোচ্চ ছাড় দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বশেষ আমি আজকের এই শ্রমিক কনভেনশন সফল করার জন্য বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের আহ্বায়ক কমিটির আহ্বায়ক মুফতি শরাফত হোসেন, সদস্য সচিব মাওলানা আবু সাঈদ নোমান সহ সকল সদস্যদেরকে এবং যারা আজকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন শাখা থেকে প্রতিনিধিত্ব করবার জন্য কনভেনশনে যোগদান করে আজকের কনভেনশনকে সাফল্যমণ্ডিত করলেন, আপনাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সঙ্গে গোটা জাতির পক্ষ থেকে আজকের এই শ্রমিক কনভেনশনকে যে সকল শহীদের শাহাদাতের রক্তের উপর আজ বাংলাদেশ একটি উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছে, শাপলা চত্বর থেকে জুলাইয়ের বিপ্লব পর্যন্ত, জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ, মুগ্ধ খাব্বাব সহ যে সকল আত্মত্যাগী ইতিহাসের শ্রেষ্ঠ বীর শহীদানদের রক্তের উপর একটি সুন্দর বাংলাদেশের ভিত তৈরি হয়েছে, সেই সকল শহীদানদের জন্য আমি আপনাদের সকলের কাছে রুহের মাগফিরাত কামনায় দোয়া করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং সেই সকল শহীদরা যেন অবিস্মৃত থাকে, সেই সকল শহীদদের তাদের এই ত্যাগ এবং তাদের এই অবদানকে সামনে রেখে এদেশের আগামীর রাজনীতি যেন বিশ্বাসঘাতকতাপূর্ণ না হয়ে বিশ্বস্ততার রাজনীতি যেন বাংলাদেশ পরিচালিত হয়, সেই জন্য পরিবেশ তৈরি করবার কাজ করবার সকলকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল শহীদানদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন, তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজন, আপন হারা পরিবার পরিজনকে আল্লাহ পাক সান্ত্বনার ব্যবস্থা করে দিন। আবার যদি জুলাই আসে আবার রক্ত দিব, আবার যখন আগস্ট আসবে বিজয়ের মিছিলের জন্য শাহাদাতের কাফনের কাপড় পরে আমরা আবার রাজপথে নামব। আপনাদের ঘাম এবং শ্রমের মাধ্যমে, আপনাদের রক্ত এবং জীবনের বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে, মানবতা তার অধিকার ফিরে পাবে, মেহনত শ্রমিক জনতার সত্যিকার সম্মান এবং মর্যাদার অধিকার প্রতিষ্ঠিত হবে। সেই প্রত্যয় দীপ্ত কাফেলায় আপনারা আগামী দিনে আপনাদের এই পথ চলা অব্যাহত রাখবেন, সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ সারা পৃথিবী জুড়ে মেহনতি এবং শ্রমিক জনতা জেগে উঠছে। পৃথিবীর প্রতিটি বিপ্লব, প্রতিটি আন্দোলন সংগ্রামে শ্রমিক জনতার অভূতপূর্ব অবদান রয়েছে। আমরা আমাদের এই জনপদের প্রতিটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টে শ্রমিক জনতার রক্ত এবং ঘাম ঝরতে দেখেছি। আমরা এই শ্রমিক জনতার ঘাম ঝরতে দেখেছি 1971-এর মহান মুক্তিযুদ্ধে, আমরা এই শ্রমিক জনতার ঘাম ঝরতে দেখেছি, রক্ত ঝরতে দেখেছি 2013 সালের শাপলা চত্বরে, আমরা এই শ্রমিক জনতার রক্ত এবং ঘাম ঝরতে দেখেছি 2024 সালের ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানে। আমরা বলতে চাই 2024 সালের এই ছাত্র গণ অভ্যুত্থানে
নেতৃত্ব দিয়েছে ছাত্র জনতা, কিন্তু গোটা বাংলাদেশে রাজপথ দখল করার ক্ষেত্রে, ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত এবং জীবন দেওয়ার ক্ষেত্রে অন্যতম স্টেক হোল্ডার ছিল বাংলাদেশের শ্রমিক জনতা। দুঃখ এবং পরিতাপের বিষয়, ঠিক সেইভাবে এই গণ অভ্যুত্থানে শ্রমিকদের যেই ভূমিকা, এই গণ অভ্যুত্থানে শ্রমিকদের যে জীবন এবং রক্তপাত হয়েছে, এই গণ অভ্যুত্থানে শ্রমিকদের যেই নিরলস এবং সংগ্রামী ভূমিকা ছিল, আজকে আমরা সেটা মূল্যায়ন করতে জাতীয় এবং রাষ্ট্রীয়ভাবে ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতার কলঙ্ক বাংলাদেশের, এই ব্যর্থতার কলঙ্ক বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের। আমি এজন্য বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পক্ষ থেকে গোটা বাংলাদেশের শ্রমিক জনতাকে অভিনন্দন জানাই এবং নিজেদের ব্যর্থতার জন্য আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করি। সেই সাথে আহ্বান জানাই, অতীতের মতো প্রতিটি সংগ্রাম এবং বিপ্লবের মতো বাংলাদেশে একটি চূড়ান্ত বিপ্লবের প্রয়োজন। সে বিপ্লবের জন্য বাংলাদেশের সকল শ্রমিক জনতাকে প্রস্তুতি গ্রহণ করবার উদাত্ত আহ্বান জানাই। আর সে বিপ্লব হবে সকল বৈষম্যের সকল সূত্র উপড়ে ফেলে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েমের বিপ্লব, ইসলামের বিপ্লব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসকে সে ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে। এদেশের প্রতিটি সেক্টরের শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধ করতে হবে। পরিবহন শ্রমিক, নৌ শ্রমিক, রেল শ্রমিক, নির্মাণ শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, রাজমিস্ত্রি শ্রমিক এবং প্রত্যেকটি সেক্টরের হোটেল রেস্তোরাঁ শ্রমিক, সকল শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করে বিপ্লবের জন্য প্রস্তুত করতে হবে। মনে রাখতে হবে, আপোষ করে নতজানু নীতি নিয়ে ইসলামকে বিজয়ী করা যাবে না। ইসলামকে চূড়ান্ত বিজয়ী করবার জন্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে, অভ্যুত্থানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। সংগ্রামী শ্রমিক জনতা, আমি আপনাদেরকে বলতে চাই, পৃথিবীতে শ্রমিকদেরকে নিয়ে অনেক তন্ত্র গড়ে উঠেছে, শ্রমিক জনতার রক্তের উপর অনেক বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু কোন তন্ত্র মন্ত্র আজ পর্যন্ত শ্রমিকদেরকে অধিকার তো দূরের কথা, ন্যূনতম সম্মান আর মর্যাদাটুকু পর্যন্ত দিতে সক্ষম হয়নি। শ্রমিকদের সত্যিকার অধিকার, সত্যিকার সম্মান এবং মর্যাদা যদি দিয়ে থাকে, দিয়েছেন আল্লাহর নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আসো হে নিপীড়িত শ্রমিক জনতা, তন্ত্র মন্ত্র ছুঁড়ে ফেলে দিয়ে বিশ্ব নবীর আদর্শ বাস্তবায়ন করবার জন্য নিজেদের জানের বাজি লাগাও। এ পথেই তোমার মুক্তি, এ পথেই বিশ্বের মুক্তি, এ পথেই মানবতার মুক্তি আসবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি দ্বিতীয় যে কথা বলতে চাই, আজকে আমরা বাংলাদেশের একটি ঐতিহাসিক সময়কাল অতিক্রম করছি, যেই সময়ে এদেশের মানুষ স্বপ্ন দেখেছিল, এদেশের মানুষ একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল। অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে 2024-এর জুলাই বিপ্লবের পর হাজারো মায়ের কোল খালি করা, আমার তরতাজা সন্তানদের বুকের রক্তের উপর গড়ে ওঠা এই বিপ্লব পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এক বুক ভরা আশা ছিল। একটি সুন্দর বাংলাদেশের প্ল্যাটফর্ম গড়ে দেওয়ার স্বপ্ন ছিল আমাদের। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান 3টি কর্মসূচি ছিল। 1 নম্বর সংস্কার, 2 নম্বর ফ্যাসিবাদের খুনিদের বিচার নিশ্চিতকরণ এবং একটি সুন্দর গ্রহণযোগ্য মানসম্মত নির্বাচনের পরিবেশ তৈরি করা। কিন্তু আমরা কি দেখছি, এই সরকারের সর্বপ্রথম প্রায়োরিটি, সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব, শহীদদের রক্তের কৃতজ্ঞতা স্বরূপ যেই সংস্কারের স্বপ্ন আমরা দেখেছিলাম, যেই সংস্কারের জন্য
জাতীয় ঐক্যমত্য কমিশনে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা, বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দিনের পর দিন, মাসের পর মাস সময় ব্যয় করেছে। কিন্তু এই সব ত্যাগ আর কোরবানি অংশগ্রহণের পর সত্যিকার কথা বলতে গেলে বলতে হয় যে আজকের ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কাঙ্ক্ষিত মানের তো দূরের কথা, ন্যূনতম সংস্কারের দাবি, জাতির প্রত্যাশা পূরণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। পুম্বা কুজা কুজা নিহাম তানহামা দাগ দাগ সুদ, সারা শরীরেই ক্ষত, আমি মলম আর পট্টি কোথায় বাঁধবো? শুধু একটি কথা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছু করে শেষ পর্যন্ত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ঘোষণা দিয়েছে আর উচ্চ কক্ষ একটা সংসদের ঘোষণা দিয়েছে। আর সেই উচ্চ কক্ষে এই জাতীয় ঐক্যমত্য কমিশন পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষ গঠনের সিদ্ধান্ত দিয়েছে। কিন্তু বাংলাদেশের বর্তমান সর্ববৃহৎ রাজনৈতিক দল তার সঙ্গে দ্বিমত পোষণ করে তারা নোট অফ ডিসেন্ট প্রদান করে মূলত উচ্চ কক্ষের কার্যকারিতাকে সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিয়েছে। আমি আজকের এই শ্রমিক কনভেনশন থেকে স্পষ্ট ভাষায় আমার বক্তব্য তুলে ধরতে চাই, যদি উচ্চ কক্ষে প্রপোর্শনাল পদ্ধতিতে সদস্য নির্বাচনের ব্যবস্থা না থাকে, তাহলে সেই বেকার পুনর্বাসনের উচ্চ কক্ষ আমরা চাই না। আমরা উচ্চ কক্ষ বাস্তবায়ন দেখতে চাই শুধুমাত্র সেক্ষেত্রে যদি উচ্চ কক্ষ পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা হয়। আর যদি উচ্চ কক্ষে পিআর পদ্ধতি ছাড়া চলমান নির্বাচনের মাধ্যমে, এফপিটিপি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমে যদি উচ্চ কক্ষ গঠনের কোন ধরনের মাথা মোটা এই সিদ্ধান্ত বাংলাদেশে কার্যকর করার চেষ্টা করা হয়, বাংলাদেশ খেলাফত মজলিস সেটা রুখে দেওয়ার জন্য আমরা মাঠে নামবো ইনশাআল্লাহ। এদেশের আগামীর রাজনীতি যেন বিশ্বাসঘাতকতাপূর্ণ না হয়ে বিশ্বস্ততার রাজনীতি যেন বাংলাদেশ পরিচালিত হয়, সেই জন্য পরিবেশ তৈরি করবার কাজ করবার সকলকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল শহীদানদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজন, আপন হারা পরিবার পরিজনকে আল্লাহ পাক সান্ত্বনার ব্যবস্থা করে দিন। আবার যদি জুলাই আসে, আবার রক্ত দিব, আবার যখন আগস্ট আসবে, বিজয়ের মিছিলের জন্য শাহাদাতের কাফনের কাপড় পরে আমরা আবার রাজপথে নামবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজারি সাহায্য কামনা করে বক্তব্য শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লামা মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসকে মাইনাস করার ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র দেশি বিদেশি আমাদের বন্ধু, আমাদের সাথে ভাত খাওয়া, এক পাতে ভাত খাওয়া বন্ধুরূপী শত্রুরা আজকে সেই ষড়যন্ত্র করছে। মনে রাখতে হবে, বাংলাদেশ খেলাফত মজলিস শাইখুল হাদিসের পথ ধরে যদি চলে, শাইখুল হাদিসকে মাইনাস করার জন্য ভিতরে বহিরাগত শত্রুর অভাব ছিল না। আজও সেই শত্রুরা সক্রিয় আছে। কখনো বন্ধুরূপী হয়ে আসবে, কখনো শুভাকাঙ্ক্ষী হয়ে আসবে। মামুনুল হককে, তার সম্ভাবনাকে নষ্ট করার জন্য সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মীরা, তার অঙ্গ সংগঠনের কর্মীরা সজাগ থাকতে হবে। আজকে সময় এসেছে বাংলাদেশ খেলাফত মজলিসকে সিদ্ধান্ত নেওয়ার। আমরা সংগঠনকে এগিয়ে নিব। বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, শ্রমিক মজলিস, ছাত্র মজলিস যদি বাংলাদেশের 56,000 কিলোমিটারের এই কিলোমিটারের এই জায়গায় যদি আমরা রাজনৈতিক অবস্থান নিতে পারি, তাহলেই আমাদের মূল্যায়ন হবে। তাই আসুন বাংলাদেশ খেলাফত মজলিসের এই কাজকে
শ্রমিক মজলিসের এই কাজকে আমরা বেগবান করি। আল্লাহ আমাদের সহায় হন। সংগ্রামী তৌহিদি জনতা, বাংলাদেশ খেলাফত মজলিসের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী তৌহিদি জনতা, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস আয়োজিত আজকের জাতীয় শ্রমিক কনভেনশনে এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব, রাজপথ কাঁপানো সংগ্রামী জননেতা, কারা নির্যাতিত মুসলিম জননেতা মাওলানা জালালউদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের উদ্যোগে আয়োজিত আজকের এই জাতীয় শ্রমিক কনভেনশনের সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মোহতারাম আমিরে মজলিস সহ কেন্দ্রীয় ও জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আমার সামনে উপস্থিত বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের নেতাকর্মী ভাইয়েরা, আমরা খুনি শেখ হাসিনাকে বিতাড়ন করার জন্য দীর্ঘ 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। দীর্ঘ 15 বছরে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে ইসলামী শক্তি। তার মধ্যে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস ও আল্লামা মামুনুল হক। আমরা দীর্ঘ 15 বছর জেল জুলুম খেটে আমার ভাইদের রক্তের বিনিময়, শহীদের বিনিময়, বিশেষ করে 24 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার রক্তের বিনিময় খুনি শেখ হাসিনা এ দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং আমাদের রক্তের উপরে 24-এর 8 আগস্ট এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় বসেছে। আমরা যেই বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা জীবন দিয়েছি, আমরা লক্ষ্য করছি আমাদের সেই বর্তমান গভর্নমেন্ট তারাও বৈষম্য করা শুরু করে দিয়েছে। গত 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে। সেই ঘোষণাপত্রে খুব সতর্কভাবে 2013 সালে শাপলা চত্বরের গণহত্যাকে এড়িয়ে যাওয়া হয়েছে। এমনিভাবে পিলখানার বিডিআর হত্যাকে এড়িয়ে যাওয়া হয়েছে। এমনিভাবে জুলাই আগস্টে শত শত মাদ্রাসার ছাত্র, শিক্ষক, উস্তাদ, ইসলামী সংগঠনের নেতাকর্মী শহীদ হয়েছে। এই বিষয়গুলোকেও খুব সতর্কভাবে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে। এই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে সরকার প্রমাণ করেছে তারা নিরপেক্ষতা হারিয়েছে এবং তারা 2-1টি দলের পক্ষ অবলম্বন করে এই ঘোষণাপত্র তারা দিয়েছে। পরিষ্কার কথা বলি, আল্লামা মামুনুল হকের কণ্ঠ স্তব্ধ করার জন্য খুনি শেখ হাসিনা জেল জুলুম অত্যাচার মামলা করেছিল। আজকে খুনি শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে, মামুনুল হকের কণ্ঠ সারা বাংলায় বেজে বেড়াচ্ছে। বর্তমান সরকারকে বলি এবং যারা ষড়যন্ত্র তাদেরকে বলি, যদি মামুনুল হক
এবং খেলাফত মজলিসকে মাইনাস করার চিন্তা করেন, আপনারা দেশ থেকে মাইনাস হয়ে যাবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস যেন তেন কোনো সংগঠন নয়, মাওলানা মাহমুদুল হক যেন তেন কোনো নেতা নয়। মাওলানা মাহমুদুল হক এদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। অতএব বাংলাদেশ খেলাফত মজলিসকে নিয়ে, আল্লামা মাহমুদুল হককে নিয়ে যতই ষড়যন্ত্র করা হোক, এই ষড়যন্ত্র কোন আলোর মুখ দেখবে না ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হলো, আজকে বাংলাদেশে চাঁদাবাজি এত বেড়ে গিয়েছে, আমাদের বর্তমান সরকার চাঁদাবাজিদের রোধ করতে সম্পূর্ণভাবে তারা ব্যর্থ হয়েছে। তারা খালি দেশের আইন শৃঙ্খলার বিষয় কোনো খবর রাখে না, কোনো খেয়াল রাখে না। তারা জাতিসংঘের মানবাধিকার কমিশন এখানে কার্যালয় স্থাপন করার সুযোগ করে দেয়। গতকালকে গাজীপুরে একটি জনবহুল এলাকা চৌরাস্তার মধ্যে হাজারো মানুষের সামনে চাঁদাবাজিরা একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে। এই হত্যার নিন্দা করার ভাষা আমাদের নাই। তাই পরিষ্কারভাবে বলি, সরকারকে অবশ্যই চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদের জানতে হবে চাঁদাবাজদের শক্তি কোথায়, তাদের খুঁটির জোর কোথায়, সেই খুঁটি ভেঙে দিতে হবে। অতএব আমরা বাংলাদেশকে একটি চাঁদাবাজ এবং সন্ত্রাসবাদ মুক্ত দেশ গড়তে চাই। পরিষ্কার কথা, জনগণকে বলি, যেখানেই চাঁদাবাজ পাবেন ধরে আপনারা গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে দেবেন। আরেকটি বিষয় হলো, বর্তমান সরকার প্রধান আমরা দেখেছি আগামী 24 ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের ডিক্লারেশন করেছেন। এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নাই, পক্ষে বিপক্ষে মন্তব্য নাই। কিন্তু আমরা লক্ষ্য করেছি একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যেই পরিবেশ দরকার, প্রশাসনের মধ্যে যে ধরনের সক্ষমতা দরকার, কিন্তু আমরা সেই বিষয়গুলো দেখতেছি সরকার এখনো কোনো কিছুই করতে পারে নাই। সরকার বলেছিল নতুন পুলিশ নিয়োগ দিবে, 1 বছর হয়ে গেল, এখন পর্যন্ত পুলিশের নিয়োগের ব্যবস্থা হলো না। তাই পরিষ্কার বলি, নির্বাচন ফেব্রুয়ারিতে হোক বা তার আগে হোক বা তার পরে হোক, কিন্তু আমাদের দাবি হলো নির্বাচন করার জন্য একটি সুন্দর লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে এবং যে নির্বাচন কালো টাকা পেশি শক্তি মুক্ত একটি সুষ্ঠু নির্বাচন হতে হবে, যাতে জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। যদি সরকার সেই পরিবেশ করতে ব্যর্থ হয়, তাহলে সেই নির্বাচন জনগণ ভোট দিতে যাবে না এবং সেই নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। তাই পরিষ্কার কথা, নির্বাচনের আগে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে এবং সংস্কার করতে হবে এবং খুনি শেখ হাসিনার বিচারের কার্যক্রমকে দৃশ্যমান করতে হবে। আমরা পরিষ্কার আজকের এই প্রোগ্রাম থেকে বলি, আগামী 2-1 মাসের মধ্যে খুনি শেখ হাসিনা এবং তার দোসরদের কয়েকটি মামলার রায় জনগণ দেখতে চায়। যদি সংস্কার করা না হয়, খুনি শেখ হাসিনার বিচার করা না হয় এবং নির্বাচনের জন্য যদি পরিবেশ তৈরি করা না হয়, তাহলে আগামী নির্বাচন অংশগ্রহণ করবে কি করবে না জনগণ তা সময়ে বলে দিবে। আমি আজকের এই শ্রমিক মজলিসের সম্মেলনকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।